কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি। সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক। প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব। সত্যি তো, মুখ্যমন্ত্রী তো সঠিক কথাই বলেছেন। আপনার প্রতিবেশীদের বাড়িতে যদি সর্বক্ষণ আগুন জ্বলে, তাহলে কতক্ষণ আপনি শান্তিতে থাকতে পারবেন? কতক্ষণ আপনার মুড ভালো থাকবে? এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার আঁচ কতটা এবং কিভাবে পড়তে পারে ভারতে। নেপালেও অন্তর্বর্তী সরকার তৈরি হতে যাচ্ছে, সেটাও কি ওই বাংলাদেশের মতো হবে না তো? আমাদের দেশে এবং রাজ্যে কেউ কেউ বলছেন নেপালের পরে কি এবার ভারতের পালা। আবার কেউ বলছেন নেপালের মতো অবস্থা কি পশ্চিমবঙ্গেও হবে। বিষয়গুলো কতটা বাস্তব আর কতটা ওই ভারতীয় মিডিয়ার একাংশের খেয়ালি পোলাও, তা নিয়েও প্রশ্ন থাকছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমানে বাংলাদেশের মতো প্রায় হুবহু পরিস্থিতি নেপালের, তবে সূত্রপাত হয়েছিল একেবারে ওই শ্রীলঙ্কা থেকে। ভারতের দক্ষিণে অবস্থিত শ্রীলঙ্কায় এই দ্বীপ রাষ্ট্রটির অন্দরমহলে যে অর্থনৈতিক দুরবস্থা কয়েক বছরের মধ্যে বিস্ফোরণের আকার নেবে, তার পূর্বাভাস মিলেছিল বহু আগেই। আন্তর্জাতিক ঋণের ফাঁদে আটকে গিয়ে ধীরে ধীরে ভেঙে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। পর্যটন থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, সব কিছু একে একে শুকিয়ে যাচ্ছিল। আর কোভিডের আঘাতে ক্ষতিগ্রস্ত পর্যটন বিভাগ আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় কাল হলো। শেষমেশ শ্রীলঙ্কার জনগণ রাস্তায় নামতে বাধ্য হলো। 2022 সালের 13 জুলাই গণ অভ্যুত্থানের সাক্ষী রইল শ্রীলঙ্কা। প্রবল জনরোষের কারণে নিজের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শ্রীলঙ্কার তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া। বহু বছর ধরে শ্রীলঙ্কায় সিংহলীদের মধ্যে রাজাপাকসদের বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও লাভ হয়নি কিছুই। মানুষের ক্ষোভ এমন জায়গায় গিয়ে ঠেকেছিল যে তারা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে সাঁতার কাটতে শুরু করে, যা ইতিহাসে একেবারেই নজিরবিহীন ঘটনা। আর এরপরেই গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর দেশটিতে 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হলে অনুরা কুমারা দিশা নায়কের নেতৃত্বে বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার জোট ক্ষমতায় আসে। ঠিক একইভাবে এরপর গণ অভ্যুত্থান ঘটে বাংলাদেশে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে একই রকম ক্ষোভ দেখা যায়। সরকারি চাকরিতে বিতর্কিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়। প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে লুটপাট করে বাংলাদেশিরা। আর এরপর এবার নেপাল। হিমালয়ের কোলে ছোট্ট এই দেশটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার আবাসস্থল। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষেধাজ্ঞার কারণে নেপালের সূত্রপাত হয় বিক্ষোভের। আর সেই বিক্ষোভ শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘটিয়েছে। অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির। শেষ পর্যন্ত আন্দোলন দমনে গুলির ব্যবহার এবং 30 জনের মৃত্যু বিক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে দেয়, যার ফলে বাকি দুটি দেশের মতন ঠিক একইভাবে গত মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এছাড়াও এই বিদ্রোহীদের হেনস্থার শিকার সেদেশের একাধিক মন্ত্রী। জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের বাসভবন। এই পরিস্থিতিতে এবার সেনার দখলে গেছে নেপাল। এখন এই তিনটি দেশের অভ্যন্তরীণ সংকটকে আলাদা করে দেখলে হয়তো মনে হবে এগুলো তাদের নিজস্ব সমস্যা, কিন্তু
ভারতকে কেন্দ্র করে বৃহত্তর ভূ রাজনীতির দিক থেকে যদি আমরা দেখি, তাহলে বিষয়টি কিন্তু এতটা সহজ নয়। দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতকে ঘিরে রেখেছে এই দেশগুলো। পূর্বে যদি বাংলাদেশ হয়, উত্তরে নেপাল, দক্ষিণে শ্রীলঙ্কা, আর পশ্চিমে পাকিস্তান তো আছেই। তাদের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি এবং আঞ্চলিক প্রভাবের সঙ্গে সরাসরি সম্পর্কিত। শ্রীলঙ্কার আর্থিক পতনের ফলে ভারতকে বিপুল পরিমাণ সাহায্য পাঠাতে হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় অনুপ্রবেশের আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াতে হয়েছে। ঠিক একইভাবে ভারত নেপাল সীমান্তেও জোরদার করতে হয়েছে নিরাপত্তা। এক্ষেত্রে আবার ভারতে আসতে নেপালিদের কোনো পাসপোর্ট বা ভিসার দরকার পড়ে না। ইতিমধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নেপালে এই অশান্তির আবহে কাঠমান্ডু, পোখরা, ললিতপুরে কমপক্ষে 18টি জেল থেকে 6000 বন্দী পালিয়ে গেছে বলে নেপাল সংবাদ মাধ্যম সূত্রে খবর। পলাতক এই বন্দীরা ভারতে প্রবেশ করা শুরু করেছে। নেপাল থেকে পালিয়ে আসা 35 জন বন্দীকে আটক করা হয়েছে। এদের মধ্যে 22 জনকে উত্তরপ্রদেশ থেকে, 10 জনকে বিহার থেকে আর 3 জনকে এই পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল থেকে এই অনুপ্রবেশের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভারত নিজে অবশ্য একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই যে বললাম, প্রতিবেশীরা যদি আগুনে জ্বলতে থাকে তাহলে ভারত কতদিন সেই আঁচ থেকে দূরে থাকতে পারবে? সীমান্ত ভাগাভাগি করে থাকা দেশগুলির সংকট ভারতের ভেতরে ঢুকে পড়বেই। ঠিক যেমন আপনার বাড়ির আশেপাশের বাড়িগুলোতে যদি শান্তি না থাকে, তাহলে আপনিও ভালো থাকতে পারবেন না। তেমন ভারতের সঙ্গে লেগে থাকা সীমান্তবর্তী দেশগুলো যদি ভালো না থাকে, না চাইলেও তার খারাপ প্রভাবটা ভারতের উপর এসে পড়বে বা ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে পড়তে বাধ্য, পড়ছেও। খাদ্যপণ্যের চাহিদা থেকে শুরু করে শরণার্থীদের ঢল, সীমান্ত নিরাপত্তাহীনতা, এসবই ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। বাংলাদেশের সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার ওপর তার প্রত্যক্ষ প্রভাব পড়বে। তার কারণ আমরা জানি যে এই অঞ্চলগুলো বাংলাদেশের যে সীমান্ত রেখা, সেই সীমান্ত রেখা থাকার কারণে বাংলাদেশ থেকে বহু মানুষ এই রাজ্যগুলোতে ঢুকেছে, ঢুকছে এবং আগামীতে যে ঢুকবে না তা জোর দিয়ে বলা যায় না। যদিও এই মুহূর্তে ভারতবর্ষে শুরু হয়েছে অবশ্যই অনুপ্রবেশ আটকাতে কড়া নিয়ম কানুন। কতটা তা দিয়ে সম্ভব হবে সেক্ষেত্রে যদিও প্রশ্নচিহ্ন থাকছে, কিন্তু প্রচেষ্টা চলছে অনুপ্রবেশকে আটকানো এবং যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে আবার পুশব্যাক করে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ চাপ বাড়ছে কিন্তু ভারতের ওপর। শ্রীলঙ্কার ব্যর্থতা ভারতের দক্ষিণ সমুদ্র পথে কৌশলগত উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আর এবার নেপালের রাজনৈতিক অস্থিরতা বাংলা, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সীমান্তে সমস্যা তৈরি করতে পারে। আর এর সঙ্গে আবার রয়েছে চীনের অবস্থান। তাই সখ্যতা বা সুসম্পর্কের থেকে এখন প্রতিবেশীদের সম্পর্কে প্রতিনিয়ত সতর্ক থাকতে হচ্ছে ভারতকে। কারণ বড় শক্তি হওয়ায় ভারতকে যেমন নিজের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে, ঠিক তার পাশাপাশি আবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে। আবার প্রতিবেশী দেশগুলোর ক্ষোভের আগুনের আঁচ যাতে ভারতে না লাগে সেটাও দেখতে হবে। আর এটা একটা যে বড় চ্যালেঞ্জ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও ইতিমধ্যে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া নেপালের পরিস্থিতির পর কেমন যেন দুভাগে বিভক্ত হয়ে গেছে। এদের কেউ কেউ বলছেন নেপালের পরে কি এবার ভারতের পালা, আবার কেউ বলছেন নেপালের মতো অবস্থা পশ্চিমবঙ্গেও হবে না তো।
বিষয়গুলো কতটা বাস্তব আর কতটা ওই ভারতীয় মিডিয়ার একাংশের খেয়ালি পোলাও সেটাও বলবো। অপারেশন সিঁদুরের কথা মনে আছে? খেয়াল করে দেখুন, ওই 9 এবং 10ই মে রাতে ভারত যখন পাকিস্তানের একের পর এক এয়ারবেসের উপর হামলা করছিল, সে সময় আমাদেরই বেশ কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে রীতিমতো পরে প্রশ্ন উঠেছিল। কারণ ড্রোন হামলায় করাচি বন্দর বিধ্বস্ত হয়ে গেছে, পাকিস্তানের সেনা নেতৃত্ব বদল হতে চলেছে, এমন সমস্ত ব্রেকিং নিউজ সে সময় প্রচারিত হয়েছে। কিন্তু সকাল হওয়ার পর জানা গেল ভারত অবশ্যই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, কিন্তু তা বলে কিছু মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ওই যা প্রচার করেছিল করাচি বন্দর ধ্বংস হয়ে গেছে, মুনির পালিয়ে গেছে, তা একেবারেই সঠিক নয়। নেপালের ক্ষেত্রেও কি তাই হতে চলেছে? যারা বলছেন নেপালের পরে কি এবার ভারতের পালা, আবার যারা বলছেন নেপালের মতো অবস্থা কি পশ্চিমবঙ্গেও হতে পারে, তারা প্রত্যেকেই ওই নিজের নিজের এজেন্ডাকে সামনে আনতে চাইছে। ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের জন্য সত্যি কি কেউ রাজ্য বা দেশের বদনাম করতে পারে, রাজ্য বা দেশের ক্ষতি চাইতে পারে? আচ্ছা, একটু ভালো করে ভেবে বলুন তো, এই যে মন্তব্যগুলো করা হচ্ছে বা প্রশ্নগুলোকে সামনে উত্থাপন করে দেওয়া হচ্ছে, এই মন্তব্যগুলো কি উস্কানিমূলক নয়? কিন্তু ভারত তথা বাংলার মানুষকে সত্যিই কি উস্কে দেওয়া সম্ভব? কৃষক আন্দোলন থেকে আরজিকর আন্দোলন, খেয়াল করে দেখুন তো একবার। স্বতঃস্ফূর্ত আন্দোলনের সাধারণ মানুষ পথে নেমেছে নির্দ্বিধায়, কিন্তু ঠিক যেই মুহূর্তে এই সমস্ত আন্দোলনের রাজনীতির প্রবেশ ঢুকেছে, ঠিক সেই মুহূর্তে সাধারণ মানুষ সেখান থেকে সরে গেছে। কারণ বাংলার হোক কিংবা ভারতের, সাধারণ মানুষ খুব ভালো করেই জানে যে ভারতবর্ষের রাজনীতিটা কি, ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর কি অবস্থা। ফলে নেপালের পর ভারত কিংবা বাংলা এই ধরনের প্রসঙ্গ উত্থাপন এক কথায় ওই টিআরপি বাড়ানোর চেষ্টা, না হলে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। খেয়ালি পোলাও তাই স্বপ্নে বজায় থাকবে, ঘুম ভাঙলে বাস্তবটা একেবারেই অন্য কথা বলছে। বাংলা ভারতের বাইরে নয়, আর ভারতের ওপর আঁচ পড়লে সেটা বাংলার ওপরেও পড়বে। তাই দেশের স্বার্থে যখন সবাইকে একজোট হবার প্রয়োজন, তখন কিছু শক্তি সেই জোটকে ভাঙতে চেষ্টা করছে। আর আমাদের আবেদন সেটাই যে আপনারা সেই শক্তিগুলোকে চেনার, বোঝার চেষ্টা করুন। এই ধরনের শক্তি আর যাই হোক দেশের শক্তি হতে পারে না, বা এই ধরনের শক্তির পেছনে বহিরাগত কোনো শক্তির ইন্ধন নেই। তো আমাদের আশঙ্কাটা সেখানে। যাকে সেগুলিকে পাত্তা না দিলেই হলো। আর ওই বলে না, চকচক করলেই যেমন সব কিছু শোনা হয় না, ঠিক তেমনই বললেই আবার সব কিছু খবর হয়ে যায় না। খবরের সত্যতার প্রতি দায়বদ্ধতা থাকাটা খুব জরুরি। নেপালের পরিস্থিতিতে শুধু ভারত নয়, চিন্তিত রাষ্ট্রপুঞ্জ। দ্রুত শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে নেপালে এই মুহূর্তে দায়িত্ব নিয়েছে সেনা। অন্তর্বর্তী সরকার গড়ে তোলার দিকেই এগোচ্ছে নেপাল। তবে কি ওই ঢাকার পথে হাঁটছে কাঠমান্ডুও? মোহাম্মদ ইউনুসকে যেভাবে প্রধান উপদেষ্টা করা হয়েছিল, নেপালের ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার গড়তে চাইছে ওই জেনজি। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছেন সেদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। গত বুধবার 5000 যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এই কার্কির নাম প্রস্তাব করে তারা। জানা গেছে তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে 1000 লিখিত স্বাক্ষর চেয়েছেন।
যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করে ইতিমধ্যেই ২৫০০-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ হয়ে গেছে। তবে আলোচনায় রয়েছে কুলমান ঘিসিং, সাগর ধাকাল এবং হারকা সাংপার নামও। র্যান্ডম নেপালি নামে পরিচিত বলেন্দ্র শাহ যথেষ্টই ভোট পান। অন্তর্বর্তী নেতা হিসেবে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের নামই উঠে এসেছিল। তবে জেন জির তরফে তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া না দেওয়ায় সমর্থন ওই সুশীলা কার্কির দিকে চলে যায়। যদিও সমাজ মাধ্যমে পোস্ট করে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র সুশীল কার্কির নাম প্রস্তাবের বিষয়টিকে সম্পূর্ণ সমর্থন করেছে। একই সঙ্গে ওই পোস্টে বলেন্দ্র জানিয়েছেন নেপাল একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে, যা দেশের নতুন নির্বাচন পরিচালনা করবে। তবে এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, পৃথিবীর ১০০তম জনপ্রিয় ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং শখের র্যাপার এই বলেন্দ্র। তবে ভারতের কর্ণাটকের বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও এই বলেন্দ্র ভারত বিরোধী মনোভাব পোষণ করেন নাকি। মেয়র হবার পর ২০২৩ সালের জুন মাসে এই বলেন্দ্র কাঠমান্ডুতে আদিপুরুষ সিনেমাটির প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেন। শুধু তাই নয়, আদিপুরুষ সিনেমার একটি সংলাপের জন্য কাঠমান্ডুতে ভারতীয় ছবির প্রদর্শন নিষিদ্ধ করে তিনি জাতীয় দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে এই সুশীলা কার্কির সঙ্গেও রয়েছে ভারতের সম্পর্ক। কার্কিও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ২০১৬ সালে নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন তিনি। ১১ জুলাই ২০১৬ থেকে ৬ জুন ২০১৭ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন। এই সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে একাধিক কঠোর রায় দিয়েছেন। বিশেষ করে পুলিশ নিয়োগে অনিয়ম, দ্রুত বিচার আদালত প্রতিষ্ঠা এবং বেশ কয়েকটি উচ্চ প্রোফাইল দুর্নীতির মামলার বিষয়ে তার সিদ্ধান্তের জন্য তিনি সুপরিচিত হয়ে ওঠেন। এছাড়াও দীর্ঘদিন ধরে নানা সামাজিক আন্দোলনের সঙ্গেও জড়িত রয়েছেন এই সুশীলা কার্কি। এখানে বলে রাখা ভালো, এই সুশীলা কার্কি নেপাল সরকারের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নেপাল সরকারের উচ্চ পর্যায়ে এবং বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন তিনি। যদি এক্ষেত্রে ওই বাংলাদেশের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে সেখানেও ছাত্ররা ওই নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে বেছেছিল তার কাজ এবং অভিজ্ঞতার কারণে। কিন্তু ১ বছর পর ফলাফল হয়েছে একেবারেই উল্টো। কারণ ইউনুস অর্থনীতির মানুষ, রাষ্ট্রনীতির নয়। রাজনীতির অভিজ্ঞতার প্রচুর ঘাটতি থাকার ফলে প্রশাসনের কঠিন সংকট সামলাতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দূরত্ব বজায় রাখার বদলে ইউনুস একাংশের সমর্থন পেতে গিয়ে অন্য অংশকে বিরূপ করে তুলেছেন। ফলে ঐক্য গড়ে ওঠেনি বাংলাদেশে। ইউনুসের আন্তর্জাতিক যোগাযোগকে অনেকেই আবার পশ্চিমী প্রভাবের মাধ্যম বলেও মনে করেন। আর এই সব মিলিয়ে ইউনুসের জামানায় বাংলাদেশ শান্তি তো পেলই না, বরং আরও অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। কবে সেখানে ভোট হবে, কবে সেখানে শান্তি ফিরবে, এখন সেই আশায় বাংলাদেশের মানুষ। কিন্তু নেপালের আলোচিত মুখ সুশীলা কার্কি রাজনীতির বাইরে থাকা এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব, যিনি রাষ্ট্রযন্ত্রের কার্যপ্রণালী সম্পর্কে ওয়াকিবহাল এবং সংবিধান রক্ষার লড়াইয়েও সক্রিয় ভূমিকা নিয়েছেন। তারপরেও বাংলাদেশের অভিজ্ঞতা নেপালের কাছে একটি সতর্ক বার্তা। সুশীলা কার্কির বয়স হয়েছে ৭৩ বছর বয়স। কার্কির ক্ষেত্রে অন্তরায় হতে পারে, তবে এক্ষেত্রে আরও একটি নাম সামনে আসছে। জোরালো হচ্ছে যে নাম, সেই নামটি হলো কুলমান ঘিসিং, নেপালের প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
এই ঘিসিং নেপালের তরুণ প্রজন্মের মধ্যে ভীষণ রকমভাবেই জনপ্রিয়। বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই কুলমানের অবদান রয়েছে এবং প্রশাসন চালানোর ক্ষেত্রে তিনি কতটা পারদর্শী তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এক্ষেত্রে আবার ওই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে না তো? মানে বাংলাদেশের পথেই হাঁটবে না তো নেপাল? কিন্তু বাংলাদেশ থেকে শিক্ষা না নিয়ে যদি এগোতে চায় তবে তাদেরও ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকছে। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটা অবশ্যই সময় বলবে, আর সেদিকে নজর থাকবে আমাদের। আজ এ পর্যন্তই, নমস্কার।